বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আজকে এখানে লাইভে এসেছেন, আমার বক্তৃতা শুনছেন, সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার বিরুদ্ধে আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, আমার নেতা কর্মীদের বিরুদ্ধে যেভাবে তাণ্ডব চলছে, আমাকে গুলি করে হত্যা গ্রহণ করেছে, এই প্রেক্ষাপটে আমি আপনাদের সাথে কিছু খোলামেলা কথা আপনাদেরকে বলে যে আমার আর থাকবে না। আমাকে হয়তো আমার জীবন অবসান ঘটবে, আমাকে হয়তো কারাগারে নিক্ষেপ করবে, কিন্তু আমি আমার সাথে ইনশাল্লাহ আল্লাহ আছে। বাংলাদেশ সহ তাদের অধিকাংশ 90% মানুষ আমার পক্ষে আছে। ইনশাল্লাহ আমি কোনো কিছুকে ভয় করি। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে যে তাণ্ডব আমার উপর চলছে, আমার কর্মীদের উপর চলছে, আজকে যে অস্ত্রবাজি আমার উপর, আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের সহধর্মিনী ইসরাতুন্নেসা কাদের সমস্ত ঘটনা আজকে সে পরিচালনা করছে, তার নেতৃত্বে সবকিছু হচ্ছে। সেই আজকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমার বিরুদ্ধে, আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং আমাকে হত্যার পরিকল্পনা করেছে। তার অংশ হিসেবে দীর্ঘদিন পর্যন্ত এখানে আমার উপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে, আমার কর্মীদের উপর নির্যাতন চলছে। আমি প্রথম গত 2-3 দিনের ঘটনা বলে আমি অন্য ঘটনাগুলো পরবর্তী পর্যায়ে উপস্থাপন করব। গত 3 দিন আগে আমাদের ডিএসি সাহেব অত্যন্ত ভালো মানুষ, তার কারণে আমি চট্টগ্রাম থেকে যেদিন শপথ করতে গিয়েছিলাম, সেদিন আমি কোম্পানিগঞ্জে আসতে পেরেছি, আমার এলাকায় আসতে পেরেছি ওনার সহযোগিতা এবং ফেনীর এসপি সহযোগিতা। আমি ওনাকে জানিয়েছি এখানে ডিবি পুলিশ ওসির নেতৃত্বে, এসপির নির্দেশে এখানকার ওসি এবং তদন্ত অফিসার, কোম্পানিগঞ্জের ওসি এবং তদন্ত অফিসারের নির্দেশে ওই সন্ত্রাসীদের একটা চক্রকে নিয়ে বাড়িতে বাড়িতে আমার ছেলেদেরকে তল্লাশি করছে। আজকে আমার একটা ছেলে ঢাকাতে গিয়েছে গতদিন হাজিরা দেওয়ার জন্য, তারা তো মিথ্যা মামলা অনেকগুলা করছে। আমার মামলাগুলা এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি, অথচ ইতিমধ্যে প্রায় 20 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবচেয়ে কষ্টের ব্যাপার, এখানে ডায়াবেটিক হাসপাতালে এখানে একটা ছোট্ট দোকান করে, আমার মনে হয় সব মিলিয়ে 20,000 টাকা তার পুঁজি নেয়, ডেলি 500-700 টাকা বিক্রি করে এটা দিয়ে পরিবার চালা। আমি শুধু তার রিং দিয়ে বলছি, আমাকে আমার যেদিন আমার এখানে হামলা হয়েছে সেদিন রিং দিয়ে বলছি যে আমার জন্য এই ওষুধটা নিয়ে আসো। ওষুধটা নিয়ে আসছে, এই ছেলেটাকে আমার এখানে আসার কারণে তাকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করছে। এই নিরীহ মানুষ, প্রত্যেকটা লোক আমার সংস্পর্শে যারাই গেছে দেন তাদেরকে গ্রেপ্তার করছে অথবা তাদেরকে হয়রানি করছে, আর তাদের লোকজন ঘুরাফেরা করছে। খিজিরায়াত এখনো নোয়াখালীতে আছে, তারপরে তাদের লোকজন আর এই কোম্পানিগঞ্জে বিভিন্ন জায়গাতে আছে। বহিরাগত সন্ত্রাসী যারা, তারা এই রাজ্জাকের, বাদলের, তারপরে শাহিন সদ্দির, এই 3 জনের যে প্রজেক্ট আছে, জোর করে যে প্রজেক্ট দখল করছে,
এই 3টা প্রজেক্টে সমস্ত বহিরাগত সন্ত্রাসীরা আছে। তারা একরাম চৌধুরীর বাড়িতে একরাম চৌধুরীর বউ এবং তার ছেলে শাবাব, তারপরে সম্রাট একটা ছেলে আছে, তার ছেলের সহকারী, এই ছেলে সহ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিছে যে আমাকে গুলি করে হত্যা করিবে। আমার একটা লাশ ফালাই, আগেও সিদ্ধান্ত নিয়েছিল একটা লাশ ফালাই, আবারও এখানে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা পায় তারা এখনো করে যাচ্ছে। আমি আজকে বলবো এইসব ঘটনা ঘটাচ্ছে, ঘটনার সাথে জড়িত প্রশাসনে যারা আছে, নোয়াখালী এসপি, তারপরে ডিবি ওসি, তারপরে কোম্পানিগঞ্জের ওসি এবং তদন্ত কর্মকর্তা, এই 4 জনকে অনতিবিলম্বে প্রত্যাহার করে এখানে যাতে মানুষ ন্যায় বিচার পায়, আমরা যাতে ন্যায় বিচার পাই, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যদি না নেওয়া হয়, এখানে উদ্বুদ্ধ পরিস্থিতি, এটার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে দায়িত্ব নিতে হবে। ওবায়দুল কাদের সাহেব, শ্রী আজকে নিজাম আজাদি, একরাম চৌধুরী সন্ত্রাসীদেরকে দিয়ে আমি গত 3 বার বলে যাচ্ছি, অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে দিয়া আমার উপর, আমাকে হত্যা করার জন্য, আমার কর্মীদেরকে হত্যা করার জন্য, না হয় তাদের একজন কর্মীকে হত্যা করে আমাদেরকে পাঠানোর জন্য প্রক্রিয়া করছে। আমি একটা জিডিও করেছি থানাতে এর আগে, আমি বিষয়টা জেনে, জিডি আছে আমাকে হত্যা করবে, না হয় একটা সাধারণ মানুষকে হত্যা করি, তারা আমাদের বিরুদ্ধে মামলা দিবে। সেই ধারাবাহিকতা, সেই ঘটনাটা আমি স্পষ্ট লেখা আছে জিডিতে। সেই ঘটনার পর থেকে প্রক্রিয়া শুরু হয়েছে, চলছে। আমার অপরাধ, আমি অপরাজনীতির বিরুদ্ধে বলেছি, নোয়াখালী টেন্ডারবাজির বিরুদ্ধে বলেছি, আমি চাকরি বাণিজ্যের বিরুদ্ধে কথা বলেছি, আমি নোয়াখালী একরাম চৌধুরীর হস্তে 24 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে এ কথা বলেছি। প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে তারা নানা অনিয়ম করছে, একরাম চৌধুরী সে কথা বলেছি। ফেনীতে নিজাম হাজারি একরাম ভাইকে হত্যা করেছে, আজকে সেখানে বিচার হয়েছে কাদের? বিচার হয়েছে জজ মিয়াদের। আমি বলেছি পুনঃ তদন্ত করে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজকে এই জন্য তারা উঠে পড়ে লেগেছে মন্ত্রী শ্রী ইসরাতুন নেসা কাদেরের নেতৃত্বে। আজকে সেখানে ঢাকা থেকে আজকে প্রশাসন নিয়ন্ত্রণ করছে। জাহাঙ্গীর নামক একটা ছেলে আছে, লুটপাট করে খাচ্ছে, একরামের মাসোয়ারা খায়, সেখানে বিএনটি সহ বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সে ছেলে প্রশাসন নিয়ন্ত্রণ করে, আর অস্ত্রধারীকে নিয়ন্ত্রণ করে জুয়েল। এরা সবাই মন্ত্রীর সাথে থাকে। জুয়েল এই ছেলেও টাকা চাঁদাবাজি করে, প্রত্যেকটা এমপি থেকে তারা টাকা নেয়, আমার কথা বলে, মন্ত্রী মহোদয়ের কথা বলে। তারপরে সেখানে তাদেরকে সহযোগিতা করতেছে ইস্কান্দার মির্জা শামীম। সে মন্ত্রীর নাম দিয়ে, মন্ত্রীর বাগিনা পরিচয় দিয়ে লুটপাট করছে। আর উপজেলা চেয়ারম্যান আমাদের শাহাবুদ্দিন, সেও সহযোগিতা করছে তাদের, সেও সহযোগিতা করছে। আরো আছে নাজিম, ঢাকার ব্যবসায়ী নাজিম, সেও সহযোগিতা করছে। আপনারা শুনেন আজকে কোম্পানিগঞ্জে কি চলছে। আজকে কারা নেতৃত্বে আওয়ামী লীগের পরিচয় দিচ্ছে। এদেরকে ওবায়দুল কাদের সাহেব বানাইছে, আওয়ামী লীগের নেতা কর্মী এদের সাথে ছিল না, এখনো নাই। এরা 2 জন দাসত গণবাহিনীর লোক। আমাদের নেতা কামাল ভাইকে হত্যা করেছে, আমাদের নেতা নবী ভাইকে, মাস্টার নবী ভাইকে গুলি করেছে, আমাদের নেতা জামাল ভাইকে গুলি করেছে, আমাদের নেতা আমার মামা এমদাদুল হককে গুলি করেছে। তারপরে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব 71 সালে মুক্তিযুদ্ধের সময় এখানে মুজিব বাহিনীর অধিনায়ক ছিল। সে সময় এই খিজিরায়াত
তাকে হত্যা করার জন্য যখন ষড়যন্ত্র করেছিল, তখন আমাদের এখানকার একজন মুক্তিযোদ্ধা আবুল খায়ের, ওনাকে আক্তার মিয়ার হুন্ডায় করে নোয়াখালী, যার কারণে উনি প্রাণে রক্ষা পাইছে। এই নবী সেক্রেটারির দাবিদার, সেও গণবাহিনীর সাথে জড়িত এবং এসব ঘটনার সাথে জড়িত। যত ঘটনা বললাম আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে হয়েছে। সর্বশেষ এই একরাম উদ্দিন নেতৃত্বে যখন 2001 সালের নেতার বিরুদ্ধে, ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে যখন এই যে একরাম উদ্দিন নেতৃত্বে বিচার দেওয়ার জন্য গিয়েছিল, তখন এই নবী আর দাত্তা সেলিমা, ফেনীর দাত্তা সেলিমা, তারাই আজকে মন্ত্রীর থেকে সুবিধা আদায় করে। দাত্তা সেলিমা সহ এরা সবাই মাননীয় প্রধানমন্ত্রীকে কাছে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এটা আমি দেখব, এটা আমার বিষয়। তাদেরকে পাত্তা দেয় না, বাইর করি। মন্ত্রী আমাদের নেতাকে ভালোবাসে, নীতি নৈতিকতার কারণে, বিভিন্ন কারণে মন্ত্রী আজকে তার সিজ চাপে আজকে ওনাকে নীরব দর্শকের ভূমিকা আজকে উনি পালন করছে। আর সমস্ত এগুলা জাহাঙ্গীর এবং জুয়েলকে দিয়া মন্ত্রী ওয়াই এগুলা করতেছে, প্রশাসনের ছত্রছায়া থাকে। আর এখানে প্রশাসনের যে অনিয়মগুলা, আমি ডিজিএফআই এনএসআইকে তদন্ত করি বা বিচার বিভাগীয় তদন্ত আপনারা করেন, তারা কি অনিয়মগুলো এখানে করতেছে। এখানকার ইউনো তার উপজেলা ক্যাম্পাসে কিভাবে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে ঘন্টার পর ঘন্টা অবস্থান করে। তারপরে আমি ডাক বাংলাতে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার করেছি। সে আইসোলেশন সেন্টারের তালা ভাঙিয়ে সেখানে তারা প্রবেশ করি, সেখানে রাত্রে রান্না করে গেছে। ইউনোকে যখন সেখানকার কেয়ারটেকার বলছে, তখন সে বলল যে তুমি তোমার বাড়িতে চলে যাও। এই অবস্থা এখানে চলছে। আজকে আপনারা দেখেন আমার উপর কিভাবে অত্যাচার শুরু হয়েছে। আমি চট্টগ্রামের শপথ নেওয়ার একটা ট্রাক যদি আমার সামনে না পড়তো, আমরা যদি ট্রাক ক্রস করি সামনে না যেতে পারতাম, তাহলে হয়তো বা সেদিনও আমার জীবন দিতে হতো। তারপরে চট্টগ্রাম গেলাম, এখানে করেছে দিদারের নেতৃত্বে সন্ত্রাসীরা। ওই যে সাইফুল একটা ছেলে আছে এখানে বাস স্ট্যান্ডে, মাদকের সম্রাট, বাস স্ট্যান্ডে কিসের মালিক সমিতির সেক্রেটারি, লেখাপড়াও জানা না, বাজে ছেলে। এখানে মাদকের রমরমা ব্যবসা চলতেছে তার কারণে। তারপরে চট্টগ্রাম গেছি, সেখানে একরাম চৌধুরীর ছেলে রাহাবাদের শাবাব চৌধুরীর নেতৃত্বে সেখানে এই যে শতাধিক ছেলে আমাদের গাহি বহরে হামলা করছে। আমরা খেতে বলছি, সেখানে জনগণ এবং হোটেলের বয় বেয়াদার বাইরে তাদেরকে প্রতিরোধ করছে। এরপরে ডিআইজি সাহেবের সহযোগিতা আমি বাড়িতে আসতে পারছি। এর পরবর্তী পর্যায়ে তারা পর নানা ঘটনা করে যাচ্ছে। আমার সবচেয়ে কষ্ট লাগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এখানে মাসব্যাপী আমি সাংস্কৃতিক প্রতিযোগিতা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমি এখানে এনে প্রতিযোগিতা দিচ্ছি। তারপরে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানে আমাদের ছেলে মেয়েরা এই অনুষ্ঠান দেখে। তারপর একটা মেলা, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটা মেলার ব্যবস্থা করেছি। সেই মেলাটা সহ তারা এগুলা ভেঙে দিয়েছে পুলিশের ছত্রছায়া। পুলিশের এই 4 জনকে যদি এখান থেকে ন সরানো হয়, তাহলে এই এলাকার মানুষ ন্যায় বিচার পাবে না। আমি বারবার ওই কথাটা বলতেছি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী প্রোগ্রাম কিভাবে তারা ভাঙচুর করে, কিভাবে আক্রমণ করে। আজকে দেখেন 15 আগামীকাল 17 তারিখ, আমি এটা আমার আগের কর্মসূচি, আমি অনেক কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে গ্রহণ করেছি। আমি এটা পরে আসছি, আমার কষ্ট লাগছে, দুঃখ লাগছে আজকে যে আমার ছেলের উপর আক্রমণ হচ্ছে। এটা তো দুঃখ লাগছে। তার পাশাপাশি আপনার এই যে আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমি এখানে
ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা করেছি, বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বিকেল 3টায় শুরু হওয়ার কথা। তারপরে এখানে একটা র্যালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বসুরহাট পৌরসভা, এটা কোনো দলীয় কর্মসূচি না, পৌরসভার কর্মসূচি। আমি শুরু করার জন্য সব প্রক্রিয়া আমার সম্পন্ন হয়েছে। আমি এটার পিছনে অনেক টাকা পয়সাও আমার খরচ হয়েছে। আজকে হঠাৎ করে গতকালকে একটা চিঠি আসলো ম্যাজিস্ট্রেটের নামে, জেলা ম্যাজিস্ট্রেটের নামে, সেখানে বলা হইলে আপনি এগুলা করতে পারবেন, আমরা ঘরোয়া পরিবেশে এগুলা করেন। এই অবস্থা, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী প্রোগ্রাম পর্যন্ত তারা বাধা দিচ্ছে। আমি এর আগে অনেক কর্মসূচি নিয়েছি বঙ্গবন্ধু জয় টু মুজিব, একটা স্মরণিকা আমি প্রকাশ করছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা বড় কনভেনশন করছে। আমি পৌরসভার সীমানা 3টা বঙ্গবন্ধু তোরণ করেছি, আমি বঙ্গবন্ধু মুরাল করেছি। তারপরে আমি বঙ্গবন্ধু গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইতিমধ্যে উচ্চ উদ্দীপনার ভিতর দিয়ে শেষ করছি। তারপরে মহিলাদের জন্য 2 দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করে সফলতার সহিত শেষ হয়েছে। ছেলেদের জন্য 2 দিন ব্যাপী চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি বঙ্গবন্ধুর উপর, সেটাও আমি ইতিমধ্যে শেষ করেছি। আর আমার বাকি আছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, র্যালি এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ হাডুডু টুর্নামেন্ট। আমি বৃষ্টি আসলে হাডুডু টুর্নামেন্টটা করার পরিকল্পনা আছে এবং ডিসেম্বর পর্যন্ত যেহেতু এটা বাড়ানো হয়েছে, আমি যে কোনো সময় করতে পারলাম না। আজকে এই ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে, এই অবস্থা আর এখানে মেনে নেওয়া যায় না। আমার কাছে আসলেই তারা আজকে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, আজকে নিগৃহীত হচ্ছে। এটা আমি ডিএজি সাহেবকে জানিয়েছি, উনি বলেছে আসলে এরা কার সাহস এগুলা করে। আপনারা তো বুঝেন মন্ত্রীর স্ত্রী, সে তো এখন ক্ষমতা দেওয়ার খবর নেন। মন্ত্রীর মন্ত্রণালয় কে চালায় এখন, কে এই মহিলার সাথে কারা কারা যোগাযোগ করে দেখেন, খোঁজ খবর নেন। সিঙ্গাপুরে আমার বড় ভাই অসুস্থ, মৃত্যুর সাথে সেখানে এই মহিলা আপনার গাজীপুরের জাহাঙ্গীর, নিজাম আজারি, সফল মিয়াজি, ফেনীর তথাকথিত পৌর মেয়র, তারা একসাথে বসুন্ধরা গ্রুপ সহ অনেক থেকে যত এমপি সেখানে ওনাকে দেখার জন্য গেছে, সবার থেকে সাদা নিছে। অথচ আমার নেত্রী শেখ হাসিনা এই সমস্ত খরচ উবায়দুল কাদের সাহেবের দিয়েছে। আজকে শুনে না, জননেত্রী শেখ হাসিনার যদি আন্তরিকতা না থাকতো, তার পাশে যারা থাকে তাদের যদি আন্তরিকতা না থাকতো, তাহলে আমি হয়তো আজকের অবস্থানে থাকতে পারতাম। নেত্রী ছাড়া জাতীয় নেতারা কেউ নেই। আমার ছেলেগুলা 10-15টা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লুটতেছে। ঢাকা রাব্বানি ছাড়া, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি রাব্বানি ছাড়া একটা লোক এদেরকে দেখতে যায়নি। 47 বছর রাজনীতি করেছে, সব হারিয়ে ফেলেছে, কিছু নেই, সর্বশান্ত হয়ে গেছে। রাজনীতির কারণে বাড়ি থেকে ভুল বুঝাবুঝি করে পরে এসে হোস্টেলে থাকতাম। অনেক দিন পকেটে পয়সা ছিল, আমি না খেয়ে রাত্রি যাপন করেছি। ক্ষুধা দিতের দিন আমি না খেয়ে রাত্রি যাপন করেছি, দিন অতিবাহিত করেছি। এই রাজনীতির কারণ মওদুদ আহমদ 2001 সালের পর 18টা মামলা দিয়েছে। 5টা মার্ডার কেস, 1 নম্বর আসামি জয়নাল হাজারি সাহেব, 2 নম্বর আসামি আমি ওই এলাকায় যে এলাকায় ঘটনা ঘটছে, এই 18টা মামলা উপরে আল্লাহ আছে,
যদি আমি একটা ঘটনার সাথে জড়িত থাকি, আল্লাহ আমার গজব করুক। আর আমি তো অস্ত্রের রাজনীতি করি না। আমি যদি এই ঘটনা কোন ছেলে রাতে অস্ত্র দিয়ে থাকি, আল্লাহ আমার এখন মৃত্যু করো। অথচ আজকে দেখেন কি চলছে, কি তাণ্ডব। আমি আমার পরিবারের কথা একটু বলে মুজাক্কের এবং এখানে জালাউদ্দিনকে হত্যা করেছে এই বিষয়ে বলে আমি শেষ করব। আমার পরিবার আজকে কি অবস্থায় আছে? আমার বড় ভাই ওবায়দুল কাদের সাহেব উনি মন্ত্রিত্ব করেন। আমার মেজো ভাই স্কুলের শিক্ষক ছিল, প্রধান শিক্ষক, রিটায়ার্ড করেছে। এখন অত্যন্ত কষ্টে একটা, তার ছেলেও আছে, ছেলেরা দুটো আছে, কষ্টে একটা ফ্ল্যাট লইছে, ফ্ল্যাটের টাকাটাও টাকা দিতে পারে না এখন পর্যন্ত। কি কষ্টে দিন আতিবাদ করতেছে। তারপরে আমি আসি, আমার অবস্থা তো সবাই জান। আমার ছোট ভাই আমার মনে হয় কোটি কোটি টাকা দেয় না, কোটি কোটি টাকা দেয় না। আরেকটা ভাই ছিল ছোট, অত্যন্ত আদর করতাম, আমার সাথে থাকতাম, ওবায়দুল কাদের সাহেবেরা তার স্ত্রীর পড়াশোনায় কোনোদিন সহযোগিতা করে নাই। আমার ভাইটা অকালে মৃত্যুবরণ করেছে। সে হতাশ হয়ে সে একটু এই যে বড় হওয়ার চিন্তা ছিল, মার্জিত আচরণ করতো, কোনো রাজনীতি তেমন দলের প্রতি সমর্থন ছিল, রাজনীতি করতো না এখানকার সবাই জানে। আমার সে ভাইটা পরবর্তী পর্যায়ে অনিয়মের সাথে জড়াই। আমি চেষ্টা করেছি, চিকিৎসা অনেকটা শেষ হয়েছে, সে কিন্তু মেনে নিতে পারে নাই যে আমার বড় ভাই মন্ত্রী, আমার বড় ভাই একটা ভালো অবস্থানে আছে, আমি আজকে অসহায়ের মতো থাকবো। আমার ভাই শেষ আমাকে বলে গেছে যে আমাকে একটা সিএনজি কিনে দিয়ে দিতে নিয়ে আমি কোনো রকম চলব। তার বিয়েটি এরকম একটা চিন্তা ভাবনা করতেছি, এটার মধ্যে সে ফাঁসি দিয়া জীবন বিপন্ন করেছে, অপঘাতে মৃত্যু করেছে। আমি আর বেশি কিছু বলতে চাই না, আপনারা এই বিষয়টা দেখবেন। আজকে আমার পরিবারের কি অবস্থা। অন্যদিকে মন্ত্রী শ্রী ইচ্ছাসুন্নাসা কাদের, তার পরিবারের সদস্যরা আজকে মন্ত্রী মহোদয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেখানে তাদের পদচারণ মন্ত্রী মহোদয়ের শ্রী বলে দিচ্ছে, তারা সুযোগ সুবিধা নিচ্ছে। আমার বাইরের কি অবস্থা, কেউ খবর রাখে না। এটা হচ্ছে আমাদের পারিবারিক অবস্থা। আর এই ঘটনা সম্পর্কে আমি বলবো, আমি একটা জিডি করেছি যে আমাকে হত্যা করবে, না হয় কাউকে হত্যা করি, আমি সহ আমার লোকজনকে পাশে দেব। এটা আমি নিজাম আজাদি, একরামুল করিম চৌধুরী এবং বাদলদের আস্তানা থেকে শুনেছি। সেখানেও তো খন্দকার মোস্তাক আছে, আমার এখানেও আছে খন্দকার মোস্তাক। এখন আমি যে এখানে চতুর্দিকে বলেছি, এখানেও খন্দকার মোস্তাক আছে। খন্দকার মোস্তাকের শেষ নাই। সেখান থেকে আমি খবরটা পাইছি, পাওয়ার সাথে সাথে আমি জিডি করছি যে আমাকে হত্যা করবে, না হয় একজনকে হত্যা করি আমাদেরকে ফাঁসে দেবে। সেই পরিকল্পনা এখানে আমাদের চরপকিরার চেয়ারম্যান লিটন সহ আরো কয়েকজন, তাকে আমরা মনোনয়ন দেওয়ার চিন্তা করতেছি, সে কথা বলতেছে। এটার ভিতরে আসি, মিজানুর রহমান বাদল তার ধরল, গলা চাপি ধরল, এরপরে সেও ধরছে। এটা সত্য, ধরার পরে সেখানে দস্তাদস্তি শুরু হয়েছে, অস্ত্র দাঁড়িয়ে মিছিল করি। এই যে নেতৃত্বে এই এখন সতীরে ভিএস, এটার নাম কি, হিন্দু সুনীলের নেতৃত্বে সমস্ত অস্ত্র দাঁড়িয়ে আছে এলাকায়, সেখানে আক্রমণ করছে। রবিউল কোত্থেকে গেছে সেখানে, নিশ্চয় তারা জানে এই ঘটনা ঘটবে, তারা জানে পরিকল্পিত। রবিউল সেখানে আমাদের লিটন চেয়ারম্যান রিঙ্গি করল যে রবিউল এখানে এই অস্ত্রদারিকে আনি আমাদের মারিয়ে গেল।
আমি চিন্তা করলে আমি তো ওয়াদা করছি, আপনারা শুনছেন প্রত্যেকটা মিটিংয়ে আমার একটা কর্মীর গাম জিয়ানো হইবে আমার রক্ত করবে, আমার নৈতিক দায়িত্ব সেখানে খবর নেওয়া। আমি গেছি, যাওয়ার পথে আমাকে কোনো বাধা দেয় নাই ট্যাকের বাজা বা ইয়েতে। সেখানে আমি ঢুকার আগেই বৃষ্টির মতো গুলি আমার দলের নেতা কর্মীরা মানব পাচি রচনা করে আমাকে ফাটালি বাড়িতে ঢুকাই দিচ্ছে। সেখানে কিছুক্ষণ আমি অবস্থা করছি, একটু স্বস্তি, ওই যে ইয়ে দিয়ে খাওয়াই, তারা শরবত টরবত খাওয়াই, একটা অন্তত স্বাভাবিক পরিবেশ আনার পরে আমি আবার বাইরে করলাম যে লিটনপুর। লিটন আমার খবর দিল লিটনপুর। তারপরে খবর আনলাম যে লিটন এক জায়গাতে মোটামুটি ইয়েতে আছে, নিরাপদে আছে। তখন আমি সেখানে তারপরে যাইতে চাইছি, আমার কর্মীরা আমাদের টানা রাস্তা করতে চাইছি, টানা রাস্তা করি দড়ি দেখছে, এর মধ্যে আমি পড়ে গেছি, আমার একটু মাথা গুলিয়েছে, পড়ে গেছি। আর এরা গাইড করি আমাকে এখানে ট্যাকের বাজার রাখছি, আর সেখানে একই স্টাইলে গুলি, একই স্টাইলে গুলি। তখন হুন্ডাওয়ালা ছিল মনে 20-25 জন আমার সামনে, তারা সব ঘুরে আমরা নতুন বাজার গেছি। নতুন বাজারে আমাকে স্বাস্থ্য পরীক্ষা করি, তারপরে সেখানে ওষুধ টষুধ দিয়া অনেকক্ষণ অপেক্ষা করি। পুলিশ মনে ইয়ে করছে, আসার ব্যবস্থা করছে, আমরা বসুরহাটে ফিরিয়ে গেছি। এরপরে কাণ্ড আপনারা জানেন, এখানে বঙ্গবন্ধু চত্বরে তারা অস্ত্রবাজি করছে, ইয়ে করছে, সন্ত্রাস করছে। আজকে মামলা দিতে গেছে, বসুরহাট বাজারে মানুষ সাক্ষী, মামলা দিতে গেছে। খিজিরাতকে অপমান করা হচ্ছে। আমি যদি অপমান করে থাকি, আল্লাহ আমার এখন মৃত্যু করাক। আমি যদি খিজিরাতকে অপমান করে থাকি, আমার কোন কর্মী অনেকে গায়ের উপর হাত দিতে চাইছে, আমি ইয়ে করছি, আমার 2 হাতে ব্যথা পাইছি, আমার পিঠে 3 লেগেছে, তাকে আমি বাঁচাইছি। তার নেতাদেরকে আমি 20-25 জন ছিল, সবাইকে নিয়ে থানার সামনে দিয়ে আসছি। আজকে তার বউ এবং সে আমার জন্য মামলা করতে গেছে, আমি তার মারছি। এই কথাগুলো আমি জনগণকে জানিয়ে যাচ্ছি। তারা এখানে এরপরে সারা বাজারে একটা তাণ্ডব চালাইছে অস্ত্র দিয়ে। সর্বশেষ কি করল তারা? গত 9 তারিখ এখানে কত 8টা হবে, আমি বসে 3 জন সাংবাদিক আমার সাথে ছিল, 3 জন সাংবাদিক, পলাশ, তোহা, তারপরে দাসে, 3 জন সাংবাদিক সহ আমরা 5-6 জন বসে কথা বলতেছি। এটার মধ্যে গুলির সাথে সাথে বাদলের নেতৃত্বে, কৌশির নেতৃত্বে, রাহাতের নেতৃত্বে, তারপরে এখানে লিঙ্কন একটা ছেলে আছে তার নেতৃত্বে, এরা অনেকে, এটা আমরা মামলাতে উল্লেখ করেছি, এরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এখানে প্রায় 500 বহিরাগত সমস্ত অস্ত্রধারী আনি এখানে গুলি করছে। এবং একটা সিএনজি চালক, এই সিএনজি চালকের ঘটনাটা আপনারা জানা উচিত, যে আলাউদ্দিন মারা গেছে। আমি এর আগে একদিন হরতাল দিছি এই অপরাধীটির বিরুদ্ধে। সেই হরতালের পূর্বদিন রাত্রে 2টার সময় সেই এলাকায়, বাদলের এলাকায়, এই ছেলেটার সিএনজি ফুরিয়ে গেছে। সিএনজি ফুরার পরে ছেলেটা আমার কাছে আসছে, আমি বলছি যে তুমি আইনের আশ্রয় নেও, আমি চেয়ারম্যানকে বলে দিয়েছি এটা নিয়ে আইনের আশ্রয় নেও। এরপরে বাকিটা দেখছি। এরপরে ছেলেটা চলে গেল, মিজানুর রহমান বাদল তাকে একটা পুরান সিএনজি কিনে দিয়েছে, কিনে দিয়ে তাদের সংস্পর্শে দেখছে। সেই পুরান সিএনজি এখন থানাতে আছে। সিএনজি করি এই 9 তারিখ রাত্রে অস্ত্র আনছে সোনাগাজী, উচ্চর, তারপরে কবিরহাটে একটা সুদ্দির ছেলেও ছিল, এটার সাথে সুনীল ছিল। তারপরে এখানে একটা ছেলে আছে না সম্রাট, এই ছেলে তো এটার সাথে ছিল, সুনীল ছিল। তারপরে ওই যে মাইজদির মামা বাহিনীর ছেলে একটা আছে না, রকি, সেও ছিল। আর এখানে দিদারের সমস্ত লোক, এগুলা সব তানবির আনছে। দিদারের সমস্ত লোক, ফেনী থেকে সমস্ত লোক,
আর সোনা গাছের গুলো আনছে এই যে সাইন্স দিয়ে, সমস্ত সাইন্স দিয়ে এখনো তাদেরকে রাখছে সাইন্স দিয়ে তার প্রজেক্টের ভিতরে এখনো আছে। গুচ্ছগ্রাম এখনো আছে, গুচ্ছগ্রাম তাদেরকে দেখছে। এরা আসি আমার এখানে আমার পক্ষে 500 গুলি করছে। প্রথম গুলি মিজানুর রহমান বাদল করছে, আমার পাশে যে ছেলেটা আমার সাথে কাজ করে সেই ছেলেটার পেটে লাগছে। আমার 3টা স্পিনটা এখনো শরীরে আছে, এই যে হাতে একটা, দুইটা ইয়েতে আমার পায়ে, তারপরে কাজ ভাঙিয়ে আমার পায়ের ইয়ে কাটা গেছে, আঙ্গুল কাটা গেছে। তারপরে আমি এখানে শুই গেছি, সাংবাদিক টান্ডাবি 2জন চলে গেছে, একজন আমার সাথে ছিল নাসের। নাসেরের সব দৃশ্য দেখছি, নাসের থেকে তাকে মসজিদে ঢুকে সব খবর নিব, নাসের সব জানে, সব দেখছে। আজকে একতরফা আক্রমণ করি, তারা আমাকে হত্যার চেষ্টা করলে আমার কর্মীরা আজকে হাসপাতালের বেড়ে মৃত্যুর সাথে বাচ্চা লড়ছে। আমার ছেলেদের হাতে যদি অস্ত্র থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না, তারা এই সাহস পাইতো না। আমি কোনো অস্ত্র দিই নাই, দিব এই ছেলেটাকে মারি, তারা মারি, এটা পূর্ব পরিকল্পিত ভাবে তাকে এখন আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এই হলো তার বাইকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। তারপরে মোজাক্কেরকে একেবারে কাছাকাছি গুলি দিচ্ছে। মোজাক্কের যখন অস্ত্র ছবি তুলতেছে তখন তাকে মারা হয়েছে। কি জন্য? আমাকে যখন মারতে পারে নাই তখন তারে মারি আমাদেরকে আটকানোর জন্য। আমি আজকে বলবো, আমি এসব এই যে পিবিআই কে দায়িত্ব দিচ্ছে, আমি পিবিআই এর প্রতি অশ্রদ্ধা জানাচ্ছি না, কিন্তু আমার কথা হচ্ছে পিবিআই কে তো এসপি ইয়ে দিচ্ছে, ঠ্যাট দিচ্ছে যে এটা করো, ঠ্যাট দিচ্ছে এসপি। পিবিআই তো তার নিজস্ব গতিতে চলতে পারতেছে না। তাই আমি বলবো ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত পাঠানো হোক এবং এনএসআই ডিজি এফআই এদেরকে দিয়া তদন্ত করানোর পর যদি আমার কর্মী কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। এটা হচ্ছে সরকারের কাছে আমার অনুরোধ। আর আমি কারো কাছে মাথা নত করি না। আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর আদর্শে, আমি রাজনীতি করি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে। আমি পছন্দ করি 2 জনকে, একজন সজীব ওয়াজেদ জব যে বাংলাদেশের এই ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছে, আরেকটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল, তাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। এরা 2 জনেই তার মাকে আজকে সহযোগিতা করছে। কেউ নেই, সবাই তাদের সুবিধা মতো আছে। এসপি বল দাও, ডিসি বল দাও, সেনাবাহিনী প্রধান বল দাও, নৌবাহিনী প্রধান বল দাও, অমুককে দাও, অমুককে দাও, এমপি অমুককে দাও, সবাই এ নিয়ে ব্যস্ত। এই 2 জন অন্তর থেকে মনে প্রাণে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছে। আজকে গরিবের জন্য, এদেশের সাধারণ মানুষের জন্য কাজ করছে শেখ হাসিনা, আর করেছে কে? বঙ্গবন্ধু, আর কেউ করে না। এটার ব্যাখ্যা করলে অনেক সময়ের দরকার, সেদিকে আমি যেতে চাই না। আমি স্পষ্ট ভাষায় বলবো, আজকে কোম্পানিগঞ্জে আমি কয়েকটা কাজ করতে চাই, সে কাজগুলা আজকে করতে দেওয়া হচ্ছে না, আজকে ষড়যন্ত্র করছে। আমি বসুরহাট পৌরসভাতে একটা পরিবর্তন আমি আনতে চাচ্ছি। এখানে আমি একটা চিলড্রেন পার্ক, একটা ছোট চিলড্রেন পার্কে এখন এখানে সংকুলান হয় না, বড় একটা চিলড্রেন পার্ক করার পরিকল্পনা করছি। আমি এই পার্কিংয়ে ব্যবস্থা করার জন্য পরিকল্পনা করছি। তারপরে একটা ওয়াকওয়ে, মানুষ হাঁটার কোনো জায়গা নেই। এখানে আগে জায়গা ছিল, সেই জায়গাটা এখন সব দখল হয়ে গেছে। তারপরে এই যে এই কাজগুলো, একটা মার্কেট করার পরিকল্পনা করছি। আমি আজকে প্রশ্ন রাখতে চাই, তোয়া বাজার কিভাবে ইজারা দিল? আমি প্রশাসনের যারা আজকে ভূমি মন্ত্রণালয়ের সাথে আছে, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আমি আবেদন করব, তোয়া বাজার কিভাবে জানা যায় আজকে আমাকে বলতে হবে। তারা সেখান থেকে মাসোয়ারা পায়, এখন আমাকে এই কাজগুলা করতে দিচ্ছে না। আমার শহরাঞ্চলে নুতি কি বিক্রি হয়? আজকে নুতি
ক্রয় করে 5,000 7,000 টাকা করে গরিব লোককে উঠে দিয়া সেখানে শত শত প্রজেক্ট করছে। নথি কি যারা না এগুলা থেকে ওই যারা প্রজেক্ট করছে তাদের থেকে এখানে এরা মাসও আলাদা পায়। আমি এই কথাগুলা বলার পরে আজকে পুলিশ খালার জায়গা দখল করে দিয়েছে, তারা আরো দখল করতে চায়। তাদের থানার সামনে দিই এই যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তারা ঘর দিতে চায়। আমার কাছে অনুমতি জন্য হচ্ছে, আমি কিছু না, সেখানে ঘর দেওয়ার মতো কোনো জায়গা নেই। কিসের ঘর দিবে? আগে একটা দিচ্ছেন, সেটাও খালের ভিতরে। এই অবস্থা চলছে, আমাকে কাজ করতে দিতেছে না। আজকে আমি জনগণকে সাথে নিয়ে আমার চিলড্রেন পার্ক, তারপরে পার্কিং যেটা দরকার সেটা আমি করব, ওয়াকওয়ের ব্যবস্থা করব, আমি মার্কেট এটা ব্যবস্থা করব। আমি শুধু আজকে ভূমি মন্ত্রণালয়ের কাছে অনুরোধ, দোয়া বাজার ইজারা যায় কিনা এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে নথি আজকে বিক্রি হয় কিনা, নথির জায়গা বিক্রি হয় কিনা এই প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হবে। অন্যথা আমি ঢাকা গিয়ে সাংবাদিক সম্মেলন করে সব পাস করে দেব, আমি ছেড়ে দেব না। আর ওবায়দুল কাদের সাহেব, আপনি বড় নেতা, আপনাকে আরো বড় করো আল্লাহ। কেন আজকে এক পেশে আমাদের উপর অত্যাচার হচ্ছে? আপনি তামাশা দেখছেন। জাহাঙ্গীরা জুয়েল এদের কি ক্ষমতা? ঢাকায় বসে বসে চাঁদাবাজি করে। একটা এমপি বাকি নাই যাদের থেকে টাকা হয় নাই। আমার কথা বলে, মন্ত্রী মহোদয়ের কথা বলে, লুটপাট করে খাচ্ছে। মতির একটা আছে, হ্যাঁ, এখানে এপিএস আপনারা চিনেন? এই এলাকার মানুষ এপিএস চিনে? কেউ চিনে? চিনে না। মহিদুল এখানে কখনো আসে না। এখানে এপিএস মানিক ছিল না, তা সে 15 দিন অন্তর আসতো, এলাকার খবর নিয়ে এগুলা নোট করে নিত, তারপরে এলাকার কাজ করতো। এখন মহিদুল কাদের ছিলেন, সে হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের ওয়াইফের কালেকশনটা করে। সেখানে যে টাকা কালেকশন হয় সমস্ত কন্ট্রাক্টর, ওনার মন্ত্রণালয়ের কন্ট্রাক্টর গুলা সমস্ত এরা বিএনপি করে। 2-4 জন আমাদের দলের আছে, তারাও এদের সাথে সুর মিলে সেখান থেকে টাকা, যেটা এই মহিদুল এই টাকাগুলা সেখান থেকে নিয়ে সচিব পেলায় সহ 3টা ভাগ, একটা ভাগ তারা সরকারি কর্মকর্তারা নেই, একটা ভাগ তারেক জিয়ার ভাড়া, ওই যে কন্ট্রাক্টর তো ব্যাগ তারেক জিয়া, এরা সব তারেক জিয়া, আর একটা ভাগ মন্ত্রীর বউকে দেয়। এটা হচ্ছে সত্য কথা, এটা থেকে আমাকে সরাতে পারবে না। আমি স্পষ্ট ভাষায় আমার নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলব, তোমরা সত্যের পথে আছো, আমি সত্যের পথে আছি এবং থাকবো। আমি অন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমার দমনীতি এক ফোঁটা রক্ত আছে। আমি কোনো অবস্থা অপরাজনীতির কাছে মাথা নত করবো না। আমার কোম্পানিগঞ্জের আগামী নিরপেক্ষ করার জন্য আমি নির্বাচন কমিশনের কাছে দাবি করব। আর দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা আমার কোম্পানিগঞ্জের নোয়াখালীতে ফেনীতে দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে সরাতে হবে। এখানে আমি আমার কর্মীদেরকে বলবো, পুলিশের সাথে তোমরা বাড়াবাড়ি করবে না। পুলিশের 3-4 জন কর্মকর্তা আজকে লুটপাট করে থাকছে, 5 লাখ টাকা দিয়ে চাকরি নিতে হয়েছে এই গরিব পুলিশগুলা। এদের সাথে তোমরা কোনো বাড়াবাড়িতে যাবে না। তারা যদি কিছু বলে আমাকে বলবে, এদের দোষ নাই, এদেরকে দিয়ে করাইতেছে। এখানে পরিস্থিতিকে অশান্ত করার জন্য পুলিশ এর 4 জনে করাইতেছে। যে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আর একটা কথা মনে রাখিও, মরহুম আমাদের সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক জগতের এক সময় উজ্জ্বল নক্ষত্র ছিল 71-এর পূর্বে, যিনি ডাক লেখনীতে এদেশের মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পেয়েছিল, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার অনুপ্রেরণা জুগিয়েছিল, সেই মাইনুল হোসেন মানিক মিয়া বলেছে, রাত্রি যতই গভীর হয়ে আসে একটি আলো জলমল সুন্দর পৃথিবী ততই ঘনিয়ে আসে, হতাশ হওয়ার কোনো কারণ নেই।
সত্যের পথে এগিয়ে যেতে হবে সবাই, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সবাইকে তো মৃত্যুবরণ করতে হবে একদিন। কিসের মৃত্যুবরণ? অসত্যের কাছে কবুনত নহে শীত, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। ষড়যন্ত্র ষড়যন্ত্র আমার লাভ হবে না। স্পষ্ট ভাষায় বলবো, তুমি গোলাপ ভরা ফুল ডালি ভেঙে ফেলতে পারো, কিন্তু বাতাস থেকে কখনো গোলাপের গন্ধ মুছিয়ে ফেলতে পারবে না। এলাকার মানুষ সে হৃদয়ে আমি আছি, আমার কর্ম আছে। আমি কোনো নেতার হওয়ার দরকার নেই, জাতীয় নেতা এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই। এই এলাকার মানুষ যে সম্মান আমাকে দিয়েছে, গত 16ই জানুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন নির্বাচন, যে নির্বাচনে 66 ইভিএমে 66% ভোট যেখানে কারচুপি হয়েছে সেখানে হয়। ইভিএমে একটা নিরপেক্ষ নির্বাচনে সবাই দেখেছে, পুরো জাতি দেখেছে। ইভিএমে 66.14% ভোট কাস্ট, এটার মধ্যে আমি 77% ভোট পাইছি কাস্টিং ভোট। আমার একটা ভাবমূর্তি গড়ে উঠছে, দেশে বিদেশে বাংলা ভাষাভাষী যারা আছে বিদেশে, আমার পৌরসভার ভাবমূর্তি গড়ে উঠছে, আমার কাউন্সিলরদের ভাবমূর্তি গড়ে উঠছে, আমার পৌরসভার জনগণের ভাবমূর্তি গড়ে উঠছে, এই কোম্পানিগঞ্জের জনগণ আমার জন্য ভোট করছে তাদের ভাবমূর্তি গড়ে উঠছে। সেটাই ঈর্ষান্বিত হয়ে একটা গ্রুপ ঢাকা থেকে আরম্ভ করি আজকে এখান পর্যন্ত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রকে আমরা পদদলিত করে ইনশাল্লাহ এগিয়ে যাব বঙ্গবন্ধুর স্বপ্ন শোষণহীন, বঙ্গবন্ধুর স্বপ্ন অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।